Hey guys, welcome back. আজকে আমরা চলে এসেছি আরেকটা ভ্লগের সাথে অ্যান্ড লাস্ট দিন আমরা কভার করেছিলাম কিভাবে আমরা পেলিং এর সমস্ত সাইট সিইং এরিয়াসগুলোকে ঘুরে ঘুরে দেখেছি এবং অলরেডি দুটো পার্টে আমরা বেশ কয়েকটা দর্শনীয় স্থান কভার করে ফেলেছি। তবে অ্যাজ উই সে দ্য বেস্ট ইজ রিজার্ভড ফর দ্য লাস্ট। তো আমরা ঘুরবো ওখানকার লোকাল বার্ড পার্ক, যেটা কিনা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হওয়ার পর থেকে খুবই জনপ্রিয়তা লাভ করেছে অ্যান্ড তার সঙ্গে এই ট্রিপের সব থেকে বেস্ট সাইট সিইং অ্যাকর্ডিং টু মি দ্য রাবদানসে রুইন্স। তো সঙ্গে থাকুন। টিকিট কেটে বার্ড পার্কে ঢোকার পরে বেশ খানিকটা হাঁটতে হবে। তবে সন্ধ্যার দিকে চারিদিকে যখন জঙ্গল আর এই লম্বা লম্বা শ্যাওলায় ঢাকা গাছগুলো আমাদের অভ্যর্থনা জানাচ্ছে, তখন কিন্তু হাঁটতে খুব একটা ক্লান্ত লাগছে না। আমার সঙ্গে আমার বাবা মাও ছিলেন এবং তারাও এই ওয়াক ইন দ্য পার্কটা বেশ এনজয় করছিলেন। একটা কথা বলতেই হবে, সিকিম গভর্নমেন্টের এই পার্কের প্রতি যথেষ্ট নজর আছে। চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতের মধ্যে এরকম একটা জায়গাতে সন্ধ্যার দিকে ঘুরতে যাওয়াটা সত্যি একটা আলাদা রকম ফিলিং এনে দেয়। তবে অনেকেই দেখছি আমাদের মতোই ট্রিপের একদম শেষে এই জায়গাটা ঘুরতে এসেছেন এবং তাই হাঁটাচলা করার থেকে বেঞ্চে বসে একটু পাগুলোকে জিরিয়ে নেওয়াই বেশি পছন্দ করছে। ক্যামেরার লেন্সে ধরা পড়ল পার্কের নাম এবং চারিদিকে বেশ সুন্দর সুন্দর চাইনিজ ড্রাগনের মোটিভ দিয়ে দারুণ দারুণ ডেকোরেশনস। প্রত্যেকটা খাঁচার মধ্যেই কোনো না কোনো পাখি রয়েছে এবং যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে সামনে রাখা ওই ওয়াক ইন এভিয়ারি। এইটা এর আগে দেখা হয়নি। এভিয়ারিতে ঢোকার সময় কেমন জানি জুরাসিক পার্ক ভাইব আসছিল। হয়তো জুরাসিক পার্ক 3 এর সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, যেখানে এরকমই একটা টেরোড্যাক্টিলের এভিয়ারিতে ঢুকে আমাদের মেন ক্যারেক্টার্সদের খুব খারাপ অবস্থা হয়েছিল। বাট যাই হোক, এত দূর যখন এসেছি সাহস করে ঢুকেই পড়লাম আর কি। পাখির থেকে অবশ্য গাছ চোখে পড়ল বেশি। প্রথম দর্শনে ভাবলাম খাঁচার বেশিরভাগটাই বোধহয় খালি। তারপরে আস্তে আস্তে নজরে পড়ল চারিদিকে এক অদ্ভুত পাখির মেলা। চারিদিকে সমস্ত ধরনের রঙের পাখি, কেউ গাছে, কেউ মাটিতে, কেউ উড়ছে, কেউ খাঁচা ধরে ঝুলছে। আশ্চর্যভাবে এইরকমভাবে পাখিদেরকে দেখার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। আমাদের কলকাতায় আলিপুর চিড়িয়াখানাতে প্রচুর পাখি আছে বটে, তবে পাখিদের সান্নিধ্য উপভোগ করা এক আলাদা রকমের জিনিস। নিচে দেখলাম বেশ কিছু জায়গাতে পাখিদের খাবার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির নাম, তাদের সায়েন্টিফিক নেমস এবং তাদের সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য। শিশুদের এই জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে আশা করি। এবং শুধু যে পাখি আছে তাই নয়, পরে নিচে যখন গেলাম তখন দেখলাম পাখির সাথে সাথে এখানে বেশ কিছু খরগোশও রাখা রয়েছে। এই চার্টের একটা ছবি তুলে নিলাম। যদি কখনো পাখিদের সাথে কথা বলতে ইচ্ছা করে বা পাখিদের মুড বোঝার ইচ্ছা করে, তখন এটা বেশ কাজে লাগতে পারে। এই তাদের খাদ্য তালিকা। দেখার বেশি সময় ছিল না, কারণ যত বেশি টাইম এখানে নষ্ট হবে তত কিন্তু রাবদানসে রুইন্সে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। তাই এবারে আমরা ডিসাইড করলাম যে তাড়াতাড়ি এখানকার কাজ শেষ করে যতটা সম্ভব রেকর্ড করে বেরিয়ে যেতে হবে এবং কিছুটা সময় বাঁচাতে হবে রাবদানসে রুইন্সের দিকে। এই দেখো আমার নতুন বন্ধু, মনে হয় আমার সাথে আমার বাড়ি আসতে চাইছিল, কিন্তু জালের জন্য আসতে পারলো না।
পাখির চেয়ে এই ড্র্যাগনগুলো আমার বেশি ভালো লেগেছে। বার্ড পার্কের থেকে বেরিয়ে সময় খুব কম ছিল, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে আসছিল। আমরা ছুটতে 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 চলে গেলাম রাবদানসের রুইন্সের দিকে। এবং যদিও একটু দেরি হয়ে গেছিল ঠিকই, বাট ট্রিপের শুরু থেকেই কিন্তু আমাদের একটা প্ল্যান ছিল যে রাবদানসের রুইন্স কিন্তু আমরা যাব একদম শেষে। তার কারণ হচ্ছে গিয়ে একটা ইমাজিন করুন, একটা ঘন জঙ্গল, দুপাশে পাহাড়, একদিকে খাদ, এবং সেই জায়গা দিয়ে আপনি যাচ্ছেন ঠিক সন্ধ্যা হওয়ার আগে আগে। ফিলিংটা কিরকম আছে, দারুণ না? তো আমরা প্রথম থেকে প্ল্যান করেছিলাম, বিকজ আমরা যাওয়ার আগে যেহেতু অনেক ব্লগ নিয়ে রিসার্চ করেছিলাম এই পার্টিকুলার জায়গাটার ব্যাপারে, তো সেই কারণে আমরা জানতাম যে রাবদানসের রুইন্সে যাওয়ার সব থেকে বেস্ট টাইম হবে একদম ঠিক সন্ধ্যাবেলা হওয়ার আগে। অ্যান্ড সত্যি যখন ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই পাহাড়ি রাস্তা দিয়ে, দুপাশে সারি সারি গাছগুলো যখন আমাদের ওপরে ছায়া বিস্তার করছিল, তখন অনুভূতিটা কিন্তু দারুণ ছিল। এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন। বোন চিলিং, স্পাইন টিংলিং তথা সমস্ত রকমের বিশেষণ ফেল পড়ে যায় এই নৈসর্গিক সৌন্দর্যের সামনে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এ এক আলাদা জগৎ, এ এক আলাদা পৃথিবী। গাছেদের হাতছানি উপেক্ষা করে এগিয়ে চলেছি এই গহন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। একটু ভেতরে ঢুকলেই অন্ধকার নামে হঠাৎ করে, এবং তখন আশপাশের এই সৌন্দর্য এক আলাদা মাত্রা নেয়। ভয়ও লাগে, শিহরণ জাগে মনে। পাহাড়ি রাস্তা ধরে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রাবদানসের রুইন্সের মেন রুইন এরিয়াতে। পাশে লাগানো ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রোটেকশন নোটিশ বোর্ড, এবং তার সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। তবে সত্যি বলতে রাত প্রায় হবে হবে করছিল, তাই এখন বসে বসে এই নোটিশ বোর্ডের তথ্য পড়ার মতো ইচ্ছা বা আগ্রহ কারোর ছিল না। যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ কয়েক ধাপ ওপরে উঠে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম সেই ভিউ পয়েন্টে, যেটা এর আগে অনেক ভ্লগে অনেকবার দেখেছি। যদিও মেঘলা আকাশের দিকে তাকিয়ে তেমন একটা আশা ছিল না তেমন কিছু দেখার, তবুও এই ধরনের জায়গায় আসাটা অনেকটা যেন এক ধরনের কোয়েস্ট, এক ধরনের মিশন, এবং মিশনটা যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে ততক্ষণ মনে যেন শান্তি নেই। তাই হাঁপাতে হাঁপাতে ক্লান্ত পায়ে উঠে পড়লাম একদম ওপরে। রাবদানসে, দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। কথায় আছে একটা সময় এখানকার রাজা এই প্রাসাদ বানিয়েছিলেন নিজেকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য, এবং এই প্রাসাদে এমন কিছু নেই যা কিনা একটা রাজপ্রাসাদে থাকে না। সমস্ত আয়োজন, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এক সময় ছিল, যা প্রমাণ করে যে এখানকার রাজারা বেশ ওয়েল টু ডু বা ওয়েলদি ছিলেন। কিন্তু আজকের দিনে সময়ের সকল নিয়ম মেনে এই রাজপ্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেক দিন আমার মতো কিছু ট্যুরিস্টরা হাতে ক্যামেরা নিয়ে চলে আসে ছবি তোলার জন্য এবং অতীত দর্শন করার জন্য। তবে এইটুকু ক্যামেরায় অতীতের আর কতটাই বা ধরা পড়ে? যা ধরা পড়ে তা হলো সৌন্দর্য। চোখের সামনে দেখলাম প্রাসাদের একটা অংশ ভেঙে পড়ে সিঁড়িগুলোকে ব্লক করে রেখেছে। আস্তে আস্তে আজ থেকে 100, 200, 500 বছর পরে হয়তো এই গোটা রুইন্স আর থাকবে না। তবে থেকে যাবে এই স্মৃতি, এবং থেকে যাবে আমার ক্যামেরায় রেকর্ড করা এই ধ্বংসস্তূপের এই সুন্দর ভিডিও। চারিদিকে আকাশ মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, এবং অন্য কিছু দেখার কোনো রাস্তা নেই। তবে সত্যি কথা বলতে দারুণ লাগছে।
এসেই যখন পড়েছি ভাবলাম পুরো জায়গাটা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিই এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে নিচের উপত্যকা যেন আলাদা আলাদা রূপে প্রকাশ পাচ্ছে। যদি আকাশে একটু সূর্যের আলো থাকতো তাহলে হয়তো নিচটা আরও সুন্দর লাগতো। তবে এরও একটা আলাদা সৌন্দর্য আছে। চারিদিকে এই কুয়াশায় ঢাকা উপত্যকা আমার চিরকালই বড্ড ভালো লাগে এবং এই যে ন্যাচারাল ফ্রেমের মাঝখান দিয়ে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, এর একটা আলাদাই মজা আছে। बहुत मज़ा आया। দেয়ালগুলোর ওপর দিয়ে দেখা যায় বলে রক্ষে, না হলে দেয়ালগুলো যদি ফুল হাইটের হতো, এর ভেতরে একবার ঢুকে হারিয়ে গেলে আর বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব। প্রত্যেকটা পথ, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা অ্যালি অ্যান্ড পাথওয়ে বেশ কনফিউজিং, মনে রাখাটা অলমোস্ট অসম্ভব। তবে শেষমেশ পৌঁছে গেলাম এই ভিউ পয়েন্টটাতে। এখনও অবধি যতগুলো জায়গা থেকে নিচের উপত্যকাটাকে দেখলাম, এইটাই বোধহয় সব থেকে ওয়াইড ভিউ দিচ্ছে এবং যদি কুয়াশা না থাকতো বোধহয় এখান থেকে একটা বিশাল বিস্তীর্ণ উপত্যকা দেখা যেত, যেটা কিনা এখন সম্ভব নয়। তবে এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। দৌড়াতে শুরু করলাম কারণ ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাড়াতাড়ি ফিরতে হবে। এখনও জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করা বাকি। নিচে আসার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আকাশে আলো অনেকটাই কমে গেছে। তবে রাস্তাটা খুব একটা অচেনা লাগছে না। একটাই রাস্তা, সেটাই এঁকে বেঁকে গাছের মাঝখান দিয়ে এগিয়েছে। হ্যাঁ, তবে যে কোনো মুহূর্তে যদি কোনো বাঘ ভাল্লুক এই গাছের ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এসে হঠাৎ করে আক্রমণ করে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আজকের ভিডিও এখানেই শেষ। ফিরে আসবো পরের পর্বে। নমস্কার।